মুভির শুরুতে আমাদেরকে একটি হসপিটালের সিন দেখানো হয়, যেখানে সদ্য একটি বাচ্চা জন্ম নিয়েছিল। বাচ্চাটি অনেক বেশি কান্না করছিল, ও এত জোরেই কান্না করছিল যার কারণে সবার তো কান দিয়ে রক্ত বেরিয়ে আসার পালা। ঠিক তখনই সেখানে ওই বাচ্চাটির বাবা চলে আসে, ওনার নাম হচ্ছে সত্যনারায়ণ। তো যেই ওর বাবা ওখানে আসে, বাচ্চাটি তো নিজের কান্না থামিয়ে দেয়, যেটা দেখে সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন সত্যনারায়ণ নিজের ছেলে আর বউকে নিয়ে পুরোহিতের কাছে চলে যায় নিজের ছেলের নামকরণ করার জন্য। তবে পুরোহিত যখন ওই ছেলেটির জন্মকুণ্ডলী দেখে তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। পুরোহিত বলে, সত্যনারায়ণ, তোমার কপালে দুঃখ আছে, তোমার ছেলে এমন একটি লগ্নে জন্ম নিয়েছে যার কারণে তোমার ছেলে অনেক বেশি রাগী হবে। পুরোহিত আরো বলে, ও তোমাকে প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসবে। সত্যনারায়ণ বলে, তো তাতে কি হয়েছে, আমাকে ভালোবাসবে এটা তো ভালো কথা। পুরোহিত বলে, আস্তে আস্তে বুঝতে পারবে, প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো না। পুরোহিত বলে, যাই হোক এসব ছাড়ো, এখন নিজের ছেলের নামকরণ করো আর এখান থেকে তাড়াতাড়ি বিদায় হও। এতে সত্যনারায়ণ তখন নিজের ছেলের নামকরণ করে সুরিয়া। আস্তে আস্তে সুরিয়া বড় হয়ে যায়। সুরিয়া এখন প্রাইমারি স্কুলে পড়ে, যেখানে ক্লাসে মনিটর ওদেরকে জিজ্ঞাসা করে যে ওদের ফেভারিট সুপারস্টার কে। সবাই একে একে বলতে শুরু করে যে ওদের মধ্যে কারোর ফেভারিট সুপারস্টার হলো সালমান খান, কারোর রজনীকান্ত। কিন্তু আমাদের সুরিয়া বলে, আমার ফেভারিট সুপারস্টার হলো আমার বাবা সত্যনারায়ণ, কারণ আমি ওনার অনেক বড় ফ্যান। যেটা শুনে ক্লাসের সবাই তখন হাততালি দেয়। রাতের বেলা সুরিয়া যখন পড়ছিল তখন ওর মা পা মুচকে পড়ে যায় আর মা বলে জোরে চিল্লিয়ে ওঠে। সুরিয়ার বাবা তাড়াতাড়ি নিজের বউকে সামলায়। সুরিয়া অদ্ভুতভাবে নিজের মায়ের দিকে তাকিয়েছিল। এটা দেখে ওর মা ভাবে হয়তো সুরিয়া কষ্ট পেয়েছে, ওর মায়ের পায়ে আঘাত লেগেছে। তবে সুরিয়া বলে, আমি এটা ভেবে একদমই কষ্ট পাচ্ছি না, আমি শুধু এটাই ভাবছি সবাই পড়ে গেলে কেন মায়ের নাম নিয়ে চিৎকার নেয়, বাবার নাম নিয়ে চিৎকার নিতে পারে না। এটা শুনে তো সত্যনারায়ণ অবাক হয়ে যায়, আর তখন তার ওই পুরোহিতের কথা মনে পড়ে। সত্যনারায়ণ বলে যে পুরোহিত ঠিকই বলেছিল, ও আমাকে অনেক বেশি ভালোবাসবে। এরপর আমরা সত্যনারায়ণ আর ওর বন্ধুকে মহাভারতের একটি যাত্রাপালা করতে দেখি, যেখানে সত্যনারায়ণ ছিল যুধিষ্ঠির আর ওর বন্ধু ছিল দুর্যোধন। মহাভারতের গল্প অনুযায়ী এখানে যুধিষ্ঠির জুয়া খেলায় হেরে যায়, যার কারণে দুর্যোধন ওকে ওর পা টিপতে বলে। এটা শুনে সুরিয়া তো রেগে যায়। ও এতটাই রেগে গিয়েছিল যে নিজের আঙ্কেলকেই মারতে যাচ্ছিল। সুরিয়ার বাবা মনে মনে বলতে থাকে, এই বয়সে যদি ও এতটা রাগী হয় তাহলে বড় হয়ে কি হবে। এটা বলার সাথে সাথে দৃশ্য 18 বছর পরে চলে যায়, যেখানে আমরা কিছু পুলিশকে দৌড়াতে দেখি। দেখানো হয় আমাদের মুভির হিরো সুরিয়া এখন বড় হয়ে গিয়েছে আর ওই পুলিশদের পিছু করছিল। পুলিশরা তো ওকে অনেক বেশি ভয় পাচ্ছিল। ফাইনালি পুলিশদের ধরে সুরিয়া অনেক বেশি ধোলাই দেয়, কিন্তু কেন দেয় সেটা আমাদেরকে এখন বলা হয় না। এরপর আমরা ওই পুলিশদেরকে সত্যনারায়ণের কাছে আসতে দেখি। পুলিশগুলো ওনার কাছে ক্ষমা চায়। সত্যনারায়ণ বলে, কিন্তু আপনারা আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? তখন সেখানে সুরিয়া চলে আসে আর নিজের বাবাকে বলে, বাবা আপনি কেন এত টেনশন নিচ্ছেন, ওরা ক্ষমা চাইতে এসেছে, ক্ষমা করে দিন আর ওরা চলে যাক এখান থেকে। এতে সত্যনারায়ণ বুঝতে পারে যে সুরিয়াই কিছু করেছে। উনি সুরিয়াকে জিজ্ঞাসা করে, তুই সত্যি করে বল যে তুই কি করেছিস আর কেনই বা করেছিস, এই পুলিশদেরকে তো আমি চিনিও না। সুরিয়া তখন বলে, আপনার আজকাল কিছুই মনে থাকছে না, চলুন ফ্ল্যাশব্যাকে যেয়ে দেখে আসি। দেখানো হয় যে ওই পুলিশগুলো সবার কাছ থেকে জোর করে বেআইনিভাবে জরিমানা নিচ্ছিল। ওই সময় ওখানে সুরিয়া আর সুরিয়ার বাবাও ছিল। সুরিয়ার বাবা মনে মনে বলে, আর কতদিন এরকম অন্যায় করা হবে, ওদেরকে যদি কেউ শিক্ষা দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। এখন বর্তমানে সিন চলে আসে। সুরিয়ার বাবা বলে, কিন্তু আমি তো এটা মনে মনে বলেছিলাম। সুরিয়া বলে, আরে আমি আপনার মনও পড়তে পারি, তাই তো ওদেরকে এমন ধোলাই করেছি যে ওরা আর কখনো এরকম অন্যায় করার সাহস পাবে না। সত্যনারায়ণ খুশি হয়ে বলে, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু পরক্ষণে এসে বলে ওঠে, আরে তুই এটা কি করেছিস, পুলিশের গায়ে হাত তুলেছিস, যদি এখন ওরা তোর নামে মামলা করে। পুলিশরা বলে, আরে ছাড়ুন না, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি, উনি তো অনেক ভালো, ওনার নামে আমরা কিছুই করব না। সত্যনারায়ণ তখন ওদেরকে ক্ষমা করে দেয়। এরপর সত্যনারায়ণ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে আর বলে, আমার ছেলের জীবনে এমন কাউকে পাঠাও যাকে আমার ছেলে আমার থেকেও বেশি ভালোবাসবে, কারণ এত ভালোবাসা আমি আর নিতে পারছি না। সাথে সাথে দৃশ্য ঘোরানো হয় আর আমাদেরকে সুন্দরী নায়িকা ভানুমতিকে দেখানো হয়। ভানুমতি আজকে মন্দিরে এসেছিল এটা প্রার্থনা করার জন্য, যাতে ওর বসের থেকেও তাড়াতাড়ি মুক্তি হয়ে যায়, কারণ ওর বস সবসময় ওকে জ্বালায়। আর ভানুমতি চাকরিটি ছাড়তেও পারবে না, কারণ চাকরি ছাড়লে ওর বাবা ওকে বাসা থেকে বের করে দেবে। আর ওই মন্দিরে সুরিয়া আর ওর পরিবার সবাই এসেছিল।
সুরিয়া চলে যায় মন্দিরের দিকে। ওর পরিবারের সবাই মিলে ওর পিছু পিছু যাচ্ছিল। তখনই সত্যনারায়ণের সাথে ভানুমতির ধাক্কা লাগে। ভানুমতি তখন তার কাছে অনেক ক্ষমা চাইতে থাকে। প্রথম দেখায় সত্যনারায়ণের তো বৌমা হিসেবে ভানুমতিকে অনেক পছন্দ হয়। ভানুমতি সেখান থেকে চলে গেলে সত্যনারায়ণ বলতে থাকে, এই মেয়ে যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়ির লোকেদের ভাগ্য অনেক বেশি ভালো হবে। এটা আবার সুরিয়া শুনে নেয়। সুরিয়া মনে মনে বলে, অন্য বাড়ি কেন হতে যাবে? যখন আপনি পছন্দ করেছেন তখন এই মেয়ে আপনার বাড়িরই বউ হবে। সুরিয়া সামনের দিকে তাকায়, তবে ও পিছন দিক থেকে ভানুমতিকে দেখতে পায়। আর পিছন দিক থেকে দেখে ওর মনে তো কারেন্টের ঝটকা লাগে। পরের দিন সুরিয়া নিজের বন্ধুদের সাথে দেখা করতে যায়, যেখানে ওর বন্ধুদেরকে বলতে থাকে ওর একটি মেয়েকে পছন্দ হয়েছে। সুরিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করে, তো ওই মেয়েটা কেমন দেখতে? এতে সুরিয়া বলে, ওকে তো আমি দেখিনি, শুধুমাত্র পিছন থেকে দেখেছি। ওর বন্ধুরা বলে, যদি তুই ওকে নাই দেখে থাকিস তাহলে আমরা ওকে খুঁজবো কি করে? সুরিয়া বলে, চিন্তা নিস না, ওকে প্রথমবার পিছন থেকে দেখে আমার মনে কারেন্টের ঝটকা লেগেছে, তাই খুব সহজে আমি ওকে খুঁজে নেব। এরপর ওরা কাজে লেগে পড়ে। শহরের প্রত্যেকটা মেয়ের পিছন দিক থেকে দেখতে শুরু করে। সুরিয়া আর ওর বন্ধুরা মিলে একদিনের মধ্যে অনেকগুলো মেয়েকে পিছন দিক থেকে অবজার্ভ করে, তবে ওরা সেই মেয়েকে খুঁজে পায় না। এরপর আমরা সত্যনারায়ণকে দেখতে পাই, যে রাস্তা পার হতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটি ট্রাক এসে তাকে মেরে দেয়। সুরিয়া যখন এটা জানতে পারে তখন তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসে। হসপিটালে এসেও সবার উপরে অনেক বেশি রাগ দেখাতে শুরু করে। যদি ওর বাবার বেশি একটা আঘাত লাগেনি, তারপরও ও অনেক বেশি প্যানিক করছিল। আঙ্কেল তখন বলে, আরে তুমি এত চিন্তা কেন করছো? ভাগ্যিস গাজা নামের একটি লোক তোমার বাবাকে ঠিক সময় মতো বাঁচিয়ে নিয়েছে, না হলে তোমার বাবা তো আজকে এখানে থাকতোই না। সুরিয়া বলে, এই গাজাকে? এরপর আমাদেরকে গাজাকে দেখানো হয় যে শহরের একটি ডন ছিল। তো তখনই সেখানে সুরিয়া চলে আসে। সুরিয়া দেখে যে গাজার অপোনেন্ট যে ডন ছিল সে তো এখানে এসে গাজাকে ধমক দিতে শুরু করে আর বলতে থাকে, তোকে আমি মার্ডার করব। যেটা শুনে সুরিয়া রেগে যায়। সুরিয়া এরপর ওকে যে মারতে শুরু করে আর বলে, তুই কি বললি? তুই গাজাকে মারবি? আগে আমার সঙ্গে লড়াই কর। সুরিয়ার হাতে এত মার খেয়ে ওরা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুরিয়া গিয়ে সোজা গাজার অ্যাসিস্ট্যান্টকে একটি থাপ্পড় মারে আর বলে, তোরা থাকতে গাজাকে কেউ হুমকি দিচ্ছে আর এটা তোরা বসে বসে দেখছিস। গাজা বলে, কিন্তু তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। এতে সুরিয়া বলে, আমি হচ্ছি তোমার প্রাণের বন্ধু। তুমি আমার প্রাণ অর্থাৎ আমার বাবাকে আজকে বাঁচিয়েছো, এই কারণে এখন থেকে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। এটা বলে সুরিয়া সেখান থেকে চলে যায়। গাজা তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। পরের দিন সুরিয়া একটি জায়গায় বসে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন ওরা ইন্টারনেটে একটি ভিডিও দেখতে পায়, যেখানে কিরণ নামের একটি ছেলে বলছিল আজকে ওর বউয়ের ডেলিভারি, যার জন্য 50,000 টাকা লাগবে, কিন্তু ওর কাছে এখন কোনো টাকাই নেই। ওরা পালিয়ে বিয়ে করেছে, তাই পরিবার ওদেরকে মেনে নেয়নি। যদি সময় মতো ডেলিভারি না করানো হয় তাহলে হয়তো ওর বউ আর বাচ্চা কেউই বেঁচে থাকবে না। এটা শুনে সুরিয়ার অনেক খারাপ লাগে। সুরিয়া ওর বন্ধুদেরকে বলে ওদের কাছে যা টাকা আছে সবগুলো বের করতে, তবে ওদের কাছে মাত্র 40,000ই টাকা ছিল। বাকি 10,000 ওরা কোথা থেকে জোগাড় করবে এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তখনই সুরিয়ার ভানুমতির দিকে নজর যায়। সুরিয়া দেখেই বুঝে যায় যে ভানুমতি অনেকটা সাদাসিধা, তাই তখন ওর মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে। ও ভানুমতির কাছে চলে যায় আর ওকে নিজের কথার জালে ফাঁসিয়ে ওর কাছ থেকে 10,000 টাকা নিয়ে নেয়। ভানুমতি জিজ্ঞাসা করে, তুমি আমার টাকা কবে ফেরত দেবে? সুরিয়া বলে, আরে তুমি চিন্তা করো না, তোমার টাকা তুমি ফেরত পেয়ে যাবে। ভানুমতি বলে, প্লিজ আমার টাকা ফেরত দিয়ে দিও, না হলে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দেবে। সুরিয়া বলে, আচ্ছা ঠিক আছে, কালকে তুমি এই জায়গায় চলে এসো, তোমাকে আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। এটা বলে সুরিয়া সেখান থেকে গায়েব হয়ে যায়। ভানুমতি অনেকটা কনফিউশনে পড়ে যায় যে ও সত্যি ওর টাকা ফেরত দেবে কিনা। পরের দিন সুরিয়া ওই জায়গায় চলে আসে। তখনই ও সেখানে ভানুমতিকে দেখতে পায়। ভানুমতি যে আজকে এখানে আসবে সেটাও কখনো বুঝতেই পারিনি। সুরিয়া ওকে দেখে পালাতে শুরু করে, তবে ভানুমতি ওর সামনে চলে আসে। ভানুমতি ওর কাছ থেকে ওর টাকা চায়। সুরিয়া বলে, কিসের টাকা? আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা নেইনি। ভানুমতি বলে, দেখো নাটক করা বন্ধ করো, দয়া করে আমাকে আমার টাকা ফেরত দাও, ওগুলো না পেলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। সুরিয়া বলে, কি বলছো? তোমার বাবা তোমাকে মেরে ফেলবে শুধুমাত্র 10,000 টাকার জন্য? ভানুমতি বলে, তুমি আমার বাবাকে চেনো না। এটা বলেই ও নিজের বাবার সম্পর্কে বলতে শুরু করে যে ভানুমতির বাবা অনেক বেশি কিপটা। সে এতটাই কিপটা ছিল যে বাসায় খাবারে কোনো বড় চামচ ব্যবহার করতো না, ছোট চামচ দিয়ে সবাইকে অল্প অল্প করে খাবার দিত, শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য। সুরিয়া জিজ্ঞাসা করে, তুমি এই চশমা কেন পরেছো? চোখে কি সমস্যা আছে? ভানুমতি বলে, আরে না, হঠাৎ একদিন বাবাই আমাকে এই চশমাটি পরিয়ে দিয়েছে যাতে আমাকে আন্টিদের মতো দেখতে লাগে আর কোনো ছেলে পিছনে না পড়ে। তখনই ভানুমতির কাছে ওর বসের কল আসে। ভানুমতি অনেক বেশি ভয় পেয়ে যায়।
সুরিয়া জিজ্ঞাসা করে, ভয় কেন পাচ্ছ? এতে ভানুমতি বলে, তুমি আমার বসকে চেনো না, সে অনেক বেশি স্ট্রিক্ট। এটা বলেই ভানুমতি বলতে শুরু করে যে ওর বস সবসময় ওকে দিয়ে সব কাজ করায় আর সবসময় ওকে নিজের কাছেই রাখতে চায়। আসলে ভানুমতির বস তো ভানুমতির উপরে লাইন মারার চেষ্টা করতো, তবে ভানুমতি এটা বুঝতে পারতো না। সুরিয়া তো বুঝে ফেলে ভানুমতির বসের উদ্দেশ্য কি। ও ভানুমতিকে বলে, তোমার বস তো তোমার উপরে লাইন মারছে। ভানুমতি বলে, এই লাইনটা কি করে মারতে হয়? যেটা শুনে সুরিয়া হেসে দেয় আর বলে, এ তো দেখছি সত্যি আন্টি। সুরিয়া বলে, তোমার বসের হাত থেকে আমি তোমাকে মুক্তি পাইয়ে দিতে পারি। ভানুমতি জিজ্ঞাসা করে, সেটা কি করে? এরপর আমরা ভানুমতিকে অফিসে যেতে দেখি, যেখানে ওর বসকে গিয়ে নিজের বিয়ের কার্ড দেয়। এখানে ওর আর সুরিয়ার ছবি ছিল। বস তো দেখে অনেক বেশি রেগে যায় আর বলে, এর সাথে তুমি বিয়ে করছো? যদি বিয়ে করো তাহলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দেবো। সাথে সাথে ভানুমতির চাকরিটাও চলে যায়। সুরিয়া বলে, দেখলে এক চুটকিতেই তোমাকে কি করে তোমার বসের হাত থেকে মুক্তি পাইয়ে দিলাম। ভানুমতি কান্না করতে থাকে আর বলতে থাকে, এখন তো বাবা আমাকে ছাড়বে না। এতে সুরিয়া ওকে বোঝায় যে এখন ওর ক্যারিয়ারের পিছনে দৌড়ানো উচিত না, এখন উচিত ওর নিজের লাইফটা এনজয় করা। যদি এই সময় তুমি নিজের লাইফটা ঠিক মতো এনজয় না করো তাহলে আর কখনো সময় পাবে না। এখন তোমার বাবা তোমাকে কন্ট্রোল করছে, পরে গিয়ে ঠিক এমন একজনের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবে যে ও ঠিক তোমার বাবার মতো তোমাকে কন্ট্রোল করবে। তাহলে তুমি নিজের লাইফটা এনজয় কখন করবে? এটা বলি সুরিয়া ওর চোখে চশমাটি খুলে নেয় আর নিজের লাইফটা নিজের মতো করে এনজয় করতে বলে। ভানুমতিরও চোখ খুলে যায়, ও বুঝতে পারে এখনই সময় নিজের লাইফটাকে এনজয় করার। তাই তখন ও সুরিয়ার কথা মতো চলে আর নিজের সকল স্টাইলও বদলে ফেলে। যখন ভানুমতির বাবা এটা দেখতে পায় তখন সে জিজ্ঞাসা করে, সব কি হচ্ছে? ভানুমতি বলে, এতদিন আপনি আমাকে কন্ট্রোল করেছেন, কিন্তু এখন আমি আর এটা হতে দিচ্ছি না। এখন আমি নিজের মতো লাইফ এনজয় করব। এটা বলে ভানুমতি সেখান থেকে চলে যায়। তবে এবার ভানুমতি তো সুরিয়ার সঙ্গে অনেক চিপকে যায়, যেটা দেখে সুরিয়া বলে, তুমি আবার আমাকে ভালো তো বেসে ফেলোনি? ভানুমতি বলে, আসলে তুমি ঠিকই ধরেছ। এতে সুরিয়া বলে, এটা তুমি কখনো ভেবো না। এটা বলে ওখান থেকে পালিয়ে যায়। ভানুমতির তো অনেক বেশি রাগ হয়। এরপর আমরা শহরের মিনিস্টারকে দেখতে পাই, যে সুরিয়ার বাবার সাথে দেখা করতে আসে। আসলে সুরিয়ার বাবা একজন পুলিশ অফিসার। মিনিস্টার এখানে এসেছিল তার একটি কারণ ছিল। আসলে তিনি শহরের মাঝখানে বড় একটি শপিং মল তৈরি করবে সরকারি জায়গায়, আর এটার জন্য তার সুরিয়ার বাবার সাইন লাগবে। তবে সুরিয়ার বাবা তাকে নিষেধ করে দেয় আর বলে, সরকারি জায়গায় এরকম আমি পারমিশন দিতে পারি না, এটা বেআইনি হয়ে যাবে। মিনিস্টার তাকে বোঝানোর চেষ্টা করে আর অনেক লোভও দেখায়, তবে তারপরও সুরিয়ার বাবা তাকে নিষেধ করে দেয়। এতে মিনিস্টার সেখান থেকে রেগে গিয়ে চলে যায়। এদিকে আমরা ভানুমতিকে দেখতে পাই, যে সুরিয়ার বন্ধুদের কাছ থেকে এটা জানতে পারে সুরিয়া নাকি একটি মেয়ের পিছনে দেখে তাকে পছন্দ করেছে। যেটা শুনে ভানুমতির তো অনেক বেশি রাগ হয়। ভানুমতি সুরিয়ার সাথে কথা বলতে যায় আর বলে, শুনলাম তুমি নাকি একটি মেয়ের পিছনে দেখে তাকে ভালোবেসে ফেলেছো, তাহলে নাও এখন আমার সামনেটা দেখে নাও, তাহলে হয়তো তুমি আমাকে পছন্দ করবে। সুরিয়া তো এতে নিজের আঙ্গুল নিজেই কামড়াতে শুরু করে। ভানুমতি সুরিয়াকে বলতে থাকে, আমাকে প্লিজ মেনে নাও। তবে ও ভানুমতির কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ভানুমতি তো এত সহজে হাল ছাড়ার পাত্রী না। এদিকে আমরা মিনিস্টারকে দেখতে পাই, যে গাজার সাথে দেখা করতে আসে। মিনিস্টার এখানে গাজাকে বলে পুলিশ অফিসার সত্যনারায়ণ অর্থাৎ সুরিয়ার বাবাকে উচিত শিক্ষা দিতে। গাজা বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওকে একেবারেই শেষ করে দেবো। এরপর আমরা সুরিয়ার বাবাকে মোটরসাইকেলে করে যেতে দেখি। তখনই গাজার লোকেরা একটি ট্রাক নিয়ে ওনাকে মারতে যায়। তবে সময় মতো সুরিয়ার বাবা সেখান থেকে চলে যায় আর সামনে সুরিয়া চলে আসে। একটু হলেই সুরিয়া গাড়ি চাপা পড়তো, তাই তখন ওই লোকদের উপরেও অনেক বেশি রেগে যায় আর গাজার কাছে নিয়ে আসে। সুরিয়া গাজাকে বলতে থাকে, ওরা তো আমার উপরে হিংসা করছে যে আমি আপনার এতটা কাছে চলে এসেছি, এতটা কাছের বন্ধু হয়ে গিয়েছি, তাই ওরা আমাকে মারার চেষ্টা করেছে। গাজা বলে, আরে তুমি ভুল বুঝছো, ওরা তোমাকে নয় বরং একজন পুলিশ অফিসারকে মারতে গিয়েছিল, যে আমাদের অনেক বড় পথের কাটা হয়ে আছে। মিনিস্টার সাহেব একটি শপিং মল বানাতে যাচ্ছে, তবে সে সেখানে সই করতে রাজি হচ্ছে না। সুরিয়া বলে, আমার কাছে একটি প্ল্যান আছে, তাকে লোভ দেখাও। গাজার লোক বলে, আমরা দেখিয়েছি, কিন্তু তারপরও সে রাজি হচ্ছে না। সুরিয়া বলে, কিন্তু তার ফ্যামিলি মেম্বার তো আছে, তাদেরকে লোভ দেখাও। এতে গাজা বলে, তুমি ঠিক বলেছো, ওদেরকেই লোভ দেখাতে হবে। পরের সিনে আমরা গাজার লোকদেরকে সত্যনারায়ণের বাড়িতে আসতে দেখি। এখানে ওরা নিজেদের সাথে করে অনেক দামি দামি ফার্নিচার, টিভি, ফ্রিজ এগুলো এনেছিল। তবে তখনই সেখানে সত্যনারায়ণ চলে আসে আর ওদেরকে জিজ্ঞাসা করে, তোমাদেরকে কে পাঠিয়েছে? গাজা বলে, আমি পাঠিয়েছি। গাজা সেখানে সে সত্যনারায়ণকে বোঝায় মিনিস্টার সাহেবের কথা মেনে নিতে আর এগুলো নিয়ে সুখে শান্তিতে থাকতে।
তবে সত্যনারায়ণ বলে আপনি এখান থেকে আসতে পারেন, আমি আইনের বিরুদ্ধে যে কোনো রকম কাজ করতে পারবো না, সে যাই হয়ে যাক না কেন। এতে গাজা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে সুরিয়া চলে আসে। সুরিয়া জিজ্ঞাসা করে কিছু কি হয়েছে, কিন্তু সুরিয়াকে কেউ কিছু বলে না, কারণ ওটা জানতে পারলে ও শুধু শুধু প্যানিক করবে। এরপর সুরিয়া সেখান থেকে মার্কেটে চলে আসে, তবে সেখানে ওর পিছু পিছু ভানুমতিও এসেছিল। ভানুমতি এখানে ওকে সিরিয়াস করার চেষ্টা করে, তবে সুরিয়া ওকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে আসে। ভানুমতি বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সুরিয়া বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। এটা বলেও চলে যেতে শুরু করে। ভানুমতি তো অনেক কষ্টও পায়, তার সাথে ওর অনেক বেশি রাগ হচ্ছিল। ও সেই মেয়েকে অনেকগুলো গালি দেয়, যে মেয়ের পিছন দেখে সুরিয়া ওর প্রেমে পড়েছে। তবে ও তো জানতো না যে ওই মেয়েটাই আসলে ও নিজেই। এরপর আমরা সুরিয়াকে ওর বাবার সাথে বাজারে আসতে দেখি। তখন ওর কাছে একটি কল চলে আসে, যার কারণে ও কথা বলতে শুরু করে। কথা বলা শেষ হয়ে গেলে সুরিয়া সেখানে বাবাকে দেখতে পায় না। সুরিয়া খেয়াল করে ওর বাবা তো ভানুমতির সাথে কথা বলছে, যেটা দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। ওর বাবাকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে ওর বাবা সেখান থেকে যেতে চায় না। ভানুমতি অবাক হয়ে জিজ্ঞাসা করে এই আপনার ছেলে? সত্যনারায়ণ বলে হ্যাঁ ঠিক বলেছ, তুমি কি ওকে চেনো? ভানুমতি বলে আরে না না, আমি তো এমনিই বলছিলাম, কারণ আমি যাকে ভালোবাসি তার নামও সুরিয়া, তবে সে আমাকে একদমই পাত্তা দেয় না। যেটাতে এবার সত্যনারায়ণ বলে ওঠে কোন এমন গাধা যে তোমার মতো মেয়েকে পাত্তা দেয় না? সুরিয়া বলে বাবা এভাবে কেন বলছো, হয়তো ওর কোনো প্রবলেম আছে, এই কারণে ও রাজি হচ্ছে না। এতে সুরিয়ার বাবা বলে কিসের এমন প্রবলেম থাকতে পারে, এই মেয়েকে যে রিজেক্ট করবে সে তো এক নম্বরের হারামজাদা, একেবারে তোর মতো। এবার নিজের কাছে যদি নিজে কেউ খারাপ কোনো কথা বলে তাহলে তো খারাপ লাগবেই। সুরিয়া এই রাগ ভানুমতির উপরে ঝাড়ে আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। এতে ভানুমতি রেগে সেখান থেকে চলে যায়। সুরিয়ার বাবা বলে এই মেয়ের যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়ির লোকেরা অনেক বেশি ভাগ্যবান হবে। এটা শুনে সুরিয়া রেগে যায় আর বলে বাবা আপনি সব মেয়েদেরকে দেখলে এমনটা কেন বলেন? সুরিয়ার বাবা বলে যাক বাবা, আমি অন্য কোনো মেয়ে দেখে এমনটা কখন বললাম? সুরিয়া বলে ওই দিন ওই মন্দিরে ওই মেয়েটাকেও তো আপনি সেম কথাই বলেছিলেন। যেটাতে সুরিয়ার বাবা বলে আরে পাগল, এই তো সেই মেয়ে। এটা শুনে সুরিয়া তো অবাক হয়ে যায়। সুরিয়া বলে আপনার কি কোনো টাইম সেন্স নেই? এটা আপনি আমাকে আগে বলতে পারলেন না? এতে সুরিয়ার বাবা বলে আগে তো তুই আমাকে জিজ্ঞাসাই করিসনি। সুরিয়া বলে যাই হোক এসব ছাড়ুন, আপনার কি অফিসের টাইম চলে যাচ্ছে না? এতে সুরিয়ার বাবা বলে কিন্তু অফিসে তো তুমি ড্রপ করে দিতে চাচ্ছিলে। যেটা শুনে সুরিয়া বলে আপনি কি ছোট বাচ্চা নাকি, আমি আপনাকে ড্রপ করে দেবো? এটা বলে তাড়াতাড়ি সুরিয়া ভানুমতির কাছে চলে আসে। তবে ভানুমতি তো ওর উপরে রেগেছিল। ভানুমতি বলে এখন আমার কাছে কেন এসেছো? যাও না ওই মেয়ের কাছে যাও, যে মেয়েকে পিছন থেকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছো। এটা বলে ভানুমতি সেখান থেকে চলে যেতে শুরু করলে সুরিয়া ওকে পিছন দিক থেকে টেনে জড়িয়ে ধরে। এটাতে ভানুমতিও খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সুরিয়া ওকে সরিয়ে দেয়। ভানুমতি জিজ্ঞাসা করে কি হলো? এতে সুরিয়া বলে তুমি একটু যাও, সামনের দিক থেকে হেঁটে আসো। ভানুমতি ওর কথা মতো হাঁটতে শুরু করে। এতে সুরিয়া ওকে পিছন দিক থেকে দেখতে পায়। এরপর সুরিয়া আবারও ভানুমতিকে ওর কাছে আসতে বলে। ভানুমতি সঙ্গে সঙ্গে এসে ওকে জড়িয়ে ধরে। পরের দিন আমরা সুরিয়াকে গাজার সাথে দেখা করতে দেখি, যেখানে ও বলতে থাকে এই পুলিশ অফিসার তো দেখছি অনেক বেশি ইমানদার, এত কিছুর পরও কিছুতেই রাজি হচ্ছে না। এখন একটাই উপায় আছে, শুনেছি ওর নাকি একটি ছেলে আর একটি মেয়ে আছে, এক কাজ করো ওর ছেলেকেই কিডন্যাপ করে নাও, তখন দেখবো যে কি করে রাজি না হয়ে পারে। গাজার এই বুদ্ধিটা অনেক পছন্দ হয়। ও লোকেদের বলে সুরিয়ার কথা মতো কাজ করতে। গাজার কথা মতো গাজার লোকেরা তো সত্যনারায়ণের বাড়িতে পৌঁছে যায়। সেখানে আমরা সুরিয়াকে দেখতে পাই যে পিছন দিকে ফিরে দাঁড়িয়েছিল। ওরা তো সুরিয়ার মুখ দেখতে পায় না, আর পিছন থেকে ওর মুখে কাপড় জড়িয়ে ওকে কিডন্যাপ করে নিয়ে আসে। এরপর ওরা যখন ওকে গাজার কাছে নিয়ে আসে তখন ওর মুখের কাপড়টি খোলে, আর সেখানে সুরিয়াকে দেখে গাজা তো অনেক বেশি অবাক হয়ে যায়। সুরিয়া সবাইকে ধরে মারতে শুরু করে আর বলতে থাকে একটা কিডন্যাপও তোরা ঠিক মতো করতে পারিস না, ভুল লোককে নিয়ে আসলি, আর তাও আবার আমাকে। গাজার লোক রঘুপতি বলে কিন্তু আমরা তো ঠিক বাড়িতেই গিয়েছিলাম, ওটা তো সত্যনারায়ণেরই বাড়ি ছিল, কিন্তু তুমি ওখানে কি করছিলে? এটা শুনে এবার সুরিয়া অবাক হয়ে যায়। সুরিয়া বলতে থাকে সত্যনারায়ণের বাড়িতে কেন গিয়েছিলে? গাজা বলে ওঠে কারণ ওই তো সেই অফিসার যাকে দিয়ে আমরা সাইনটা করাতে চাচ্ছি। এটা শুনে সুরিয়ার মাথায় তো বাজ পড়ে। সুরিয়া অনেক আফসোস করতে থাকে যে ওর বাবার বিরুদ্ধে প্ল্যান বানাচ্ছিল। গাজাও এটা বুঝতে পারে। সুরিয়া তো অনেক বেশি রেগে যায়। গাজা তখন ওকে শান্ত হতে বলে। গাজা বলে যখন তুমি ওনার ছেলে তাহলে যাও এই ফাইলে গিয়ে ওনার সাইন নিয়ে আসো, তাহলে সবকিছু মিটে গেল। এটা শুনে সুরিয়া রেগে যায় আর বলে আমি আমার বাবার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না,
আমার বাবার খুশি আমার খুশি। এটা বলেই সুরিয়া সেখান থেকে চলে যেতে শুরু করে। গাজা রেগে নিজের লোকেদের বলে ওর হাত পা ভেঙে এখানে ফেলে থুতে, তখন দেখবে ওর বাবা কি করে সাইন না করে পারে। গাজার লোকেরা সুরিয়ার উপরে হামলা করে, তবে সুরিয়া এক নিমেষে ওদেরকে মেরে আলু ভর্তা বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। সুরিয়া সেখান থেকে সোজা মিনিস্টারের সাথে দেখা করতে যায় আর মিনিস্টারকে হুমকি দেয় ওর বাবার থেকে দূরে থাকার জন্য। সুরিয়া বলে এমনিতেই 15 দিন পর আমার বাবা রিটায়ার করবে, তখন আপনি যাকে ইচ্ছা তাকে বসিয়ে তার থেকে সাইন নিয়ে নিতে পারেন। তাই এখন আপনি আমার বাবার পিছু ছেড়ে দিন, না হলে এটা আপনার জন্য খারাপ হবে। আপনি হয়তো জানেন না যে আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি। এটা বলে সুরিয়া সেখান থেকে চলে যায়। মিনিস্টার তো রাগে ফুঁসতে থাকে। এরপর গাজাকে দেখানো হয় যে জানতে পারে সুরিয়া মিনিস্টারের কাছে গিয়েছিল, এতে তো ওর ভয়ে প্রাণ বেরিয়ে আসার পালা। তখন সেখানে সুরিয়া চলে আসলে গাজা লুকিয়ে পড়ে, তবে সুরিয়া ঠিকই গাজাকে খুঁজে ফেলে যে ফ্রিজের ভিতরে লুকিয়েছিল। গাজা বলে তুমি এখানে কেন এসেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এখান থেকে যাও। সুরিয়া বলে আমি একবার যাকে বন্ধু বানিয়ে নিই তাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ি না, তাই আমি এখন তোমাকে ছাড়ছি না। গাজা বলে আমিও তো তোকে বন্ধুই ভেবেছিলাম, কিন্তু তুই আর কোনো লোক পেলি না, সোজা মিনিস্টারের সাথে গিয়ে তর্ক করলি, এখন আমার কি হবে। তখনই গাজার কাছে মিনিস্টারের কল আসে। গাজা মিনিস্টারের সাথে দেখা করতে যায়, যেখানে মিনিস্টার রেগে বলে ওই ছেলের এত বড় সাহস, ও আমাকে এসে হুমকি দিয়ে যায়। এখন তো আমি ঠিক করেই নিয়েছি, ওর বাবা রিটায়ার করার আগে ওর বাবাকে দিয়ে আমি এই সই করাবো, সে যে করেই হোক না কেন। পরের দিন আমরা ভানুমতিকে নিজের মা বাবার সাথে মার্কেটে আসতে দেখি। এখানে ও আর ওর মা যে শাড়িটাই পছন্দ করছিল সেটাই তো ওর বাবা না করে দিচ্ছিল। আসলে দাম অনেক বেশি ছিল আর ওর বাবা তো অনেক কিপটা ছিল। সেই একই মার্কেটে আমরা সুরিয়াকে নিজের মা বাবার সাথে আসতে দেখি। ভানুমতির সাথে ওদের দেখা হয়ে যায়। ভানুমতি তো সোজা সুরিয়ার মা বাবাকে শ্বশুর শাশুড়ি বলে ডেকে ওঠে। এতে সুরিয়ার বাবা অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কি চলছে। ভানুমতি তখন লজ্জা পেয়ে বলতে শুরু করে যে ওরা দুজন একে অপরকে ভালোবাসে। ভানুমতি আরো বলে কিন্তু আপনার ছেলে তো আপনার কথাই আমাকে ভালোবেসেছে। সুরিয়ার বাবা তখন সুরিয়াকে জিজ্ঞাসা করে আমি ওর প্রশংসা করেছি বলে তুই ওকে ভালোবেসেছিস। সুরিয়ার লজ্জা পেয়ে হ্যাঁ বলে। ভানুমতির বাবা তো এতক্ষণ ধরে সবকিছুই শুনছিল। উনি ভানুমতিকে একটু সাইডে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে সব কি হচ্ছে। ভানুমতি বলে আমি আর সুরিয়া একে অপরকে ভালোবাসি আর সুরিয়া আপনার জামাই হবে, এটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। এরা বলে ভানুমতি সেখান থেকে চলে যায়। ভানুমতির বাবা তো নিজের মেয়ের এরকম চেঞ্জ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর উনি কিছু বলে না। পরের দিনে দেখানো হয় আর সুরিয়ার বোন প্রিয়াঙ্কার আশীর্বাদ ছিল। বাড়ির সবাই অনেক বেশি খুশি ছিল। সেখানে ভানুমতিও এসেছিল। ভানুমতি তো সবার থেকে সুরিয়াকে দূরে নিয়ে আসে আর সেখানে ওর সাথে আবারও লুচ্চামো করতে শুরু করে। এরপর আমরা প্রিয়াঙ্কার হবু বরকে দেখতে পাই, ওর নাম নিতিন ছিল। নিতিন যখন অফিস থেকে বের হয় তখন সেখানে কিছু লোক এসে ওকে কিডন্যাপ করে নেয়। কিছুক্ষণ পর মিনিস্টার সুরিয়ার কাছে কল করে আর বলে তোর বোনের জামাই আমার কাছে আছে, যদি ওকে বাঁচাতে চাস তাহলে আমার বলা মতো জায়গায় চলে যা। সুরিয়া বলে ওর কোনো ক্ষতি করবি না, বল আমাকে কি করতে হবে। মিনিস্টার তখন ওকে ঠিকানা বলে দেয় আর ওখানেই যেতে বলে। সুরিয়া মিনিস্টারের কথা মতো ওই জায়গায় চলে যায়, যেখানে মিনিস্টার ওকে বলে ওখানে একটি সাদা গাড়ি আছে, ওই গাড়ির দরজা খুলতে। এতে সুরিয়া গিয়ে ওই গাড়ির দরজা খোলে, তবে ওখানেও কিছু একটা দেখতে পায় যেটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সিন এখানে কাট হয়, আমরা সুরিয়াকে ওর বাড়িতে দেখতে পাই। সবাই মিলে ওকে আসামির মতো ঘিরে রেখেছিল। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গাজা নিতিনের বাবার কাছে কল দেয় আর বলে নিজের ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 20 লক্ষ টাকা নিয়ে আমি যে জায়গায় বলছি সেখানে চলে আসুন, আমি আমার লোক পাঠিয়ে দিচ্ছি, ও গিয়ে টাকা নিয়ে আসবে। এদিকে মিনিস্টার তো সুরিয়াকে ওর বলা মতো জায়গায় পাঠিয়েছিল আর ওই গাড়িটি দরজা খুলতে বলেছিল। সুরিয়া যখন গাড়ির দরজা খোলে সেখানে নিতিনের বাবাকে দেখতে পায়। নিতিনের বাবা ওকে দেখে অবাক হয়ে যায়। নিতিনের বাবা সুরিয়ার বাবাকে বলে আমি গাজার থেকে জানতে পেরেছি গাজার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনার ছেলে, এমনকি গাজার সমস্ত বেআইনি কাজ কারবারেও আপনার ছেলে ওকে সাহায্য করে। এটা শুনে সুরিয়ার বাবা তখন সুরিয়াকে একটি থাপ্পড় মারে আর নিতিনের বাবার কাছে ক্ষমা চায়। তবে নিতিনের বাবা বলে আমি আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এতে সুরিয়ার বাবা অনেকটা ভেঙে পড়ে, কারণ অলরেডি আশীর্বাদ এনগেজমেন্ট সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি বিয়েটা না হয় এটা তো তার মেয়ের জন্য অনেক বেশি খারাপ। সুরিয়াও মাথা নিচু করে থাকে, ওর মুখ দিয়ে কিছু বেরি হচ্ছিল না। এরপরও সেখান থেকে চলে যেতে শুরু করে, যেটা দেখে ওর বোন আর মা ওকে আটকানোর চেষ্টা করে, তবে সুরিয়া ওদের কথা না শুনে সেখান থেকে চলে যায়। সুরিয়া সেখান থেকে সোজা গাজার সাথে দেখা করতে যায়, যেখানে গাজা ওকে বলতে থাকে ভাই বিশ্বাস করে এগুলো আমি ইচ্ছা করে করিনি,
ওই মিনিস্টার আমাকে দিয়ে জোর করে করিয়েছে। গাজা বলে, আমি তোকে আগেই বলেছিলাম ওই মিনিস্টার ক্ষমতার নেশায় ডুবে আছে। ও নিজের সাধ্য হাসিল করার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। সুরিয়া তখন মিনিস্টারের উপরে রেগে যায় আর বলে, ওই ক্ষমতার জন্য ওর এত তেজ, ওই ক্ষমতায় ওর কাছ থেকে আমি কেড়ে নেবো। এরপর সুরিয়া সোজা সেখান থেকে মিনিস্টারের সাথে দেখা করতে যায়। ও মিনিস্টারকে বলে, আমি তোকে সাবধান করেছিলাম আমার বাবার থেকে দূরে থাকতে। আজ তোর জন্য আমার বাবাকে অন্যের কাছে ক্ষমা চাইতে হয়েছে। তোর জন্য আমার বাবার চোখে পানি এসেছে। এর মূল্য তো তোকে দিতে হবে। আমার বাবা রিটায়ার্ড করার আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনের মধ্যে তুই নিজে থেকে নিজের রেজিগনেশন লেটারে সই করবি। এটা বলে সুরিয়া সেখান থেকে চলে যায়। মিনিস্টার তো অনেক বেশি রেগে যায়। পরের দিন আমরা সুরিয়ার মাকে দেখতে পাই, যাকে একটি ট্রাক ইচ্ছা করে এসে মেরে দেয়। সুরিয়া যখন জানতে পারে তখন তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। তবে ওর বাবা ওকে ওখানেই থামিয়ে দেয় আর বলে, আমি তোর মুখ দেখতে চাই না। এতে সুরিয়া অনেক কষ্ট পায় আর সেখান থেকে বেরিয়ে আসে। তখন সেখানে মিনিস্টার চলে আসে। মিনিস্টার ওর অনেক বেশি খিল্লি ওড়ায় আর বলে, তুই আমাকে হুমকি দিয়েছিলিস না, এখন নিজের অবস্থা দেখ। যদি 5 ঘন্টার মধ্যে তোর মায়ের অপারেশন না হয় তাহলে তোর মা আর বাঁচবে না। কিন্তু আমি তো তোর মায়ের অপারেশন হতে দেব না যতক্ষণ না তোর বাবা ওই ফাইলে সাইন করছে। আমি ডাক্তারকে নিষেধ করে রেখেছি। সুরিয়া কি করবে বুঝতে পারছিল না। এদিকে দেখানো হয় যে সুরিয়ার বাবা ডাক্তারকে বলে তাড়াতাড়ি অপারেশন শুরু করতে। তবে ডাক্তার বলে, আমরা পারবো না অপারেশন শুরু করতে। তার আগে আপনাকে ওই ফাইলে সাইন করতে হবে, না হলে মিনিস্টার এই অপারেশন হতে দেবে না। বুঝেনি তো, আমাদেরও ফ্যামিলি আছে। যদি মিনিস্টারের খেলাপে যায় তাহলে আমাদের ফ্যামিলির উপরে এর আঁচ পড়তে পারে। এতে সত্যনারায়ণ অনেকটা ভেঙে পড়ে। সত্যনারায়ণ সোজা মিনিস্টারের কাছে কল করে আর বলে, আমি সই করতে রাজি আছি। যেটাতে মিনিস্টার অনেক খুশি হয়ে যায় আর ওকে তাড়াতাড়ি আসতে বলে। সত্যনারায়ণ যখন হসপিটাল থেকে বাইরে বের হয় তখন একটি গাড়ি এসে ওকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর দেখানো হয় পুরো শহরের নিউজ চ্যানেলে এই নিউজটি চালানো হচ্ছিল যে পুলিশ অফিসার সত্যনারায়ণকে মিনিস্টার কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এই খবর যখন মিনিস্টার দেখে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, আমি কখন সত্যনারায়ণকে কিডন্যাপ করলাম? আমি তো কিছুই করিনি। তখন নিউজ চ্যানেলে এটাও ছাড়া হচ্ছিল যে মিনিস্টারের কথায় নাকি সত্যনারায়ণের স্ত্রীর অপারেশন থেমে আছে। সে ডাক্তারদেরকে হুমকি দিয়েছে যাতে সত্যনারায়ণের স্ত্রীর অপারেশন না করা হয়। এটা শুনে মিনিস্টার ভয় পেয়ে যায়। মিনিস্টারের লোক তখন বলে, তাড়াতাড়ি হসপিটালে চলুন। যদি কোনোভাবে সত্যনারায়ণের স্ত্রী মারা যায় তাহলে সব দোষ আপনার ঘাড়ে এসে পড়বে। মিনিস্টার তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায় আর ডাক্তারকে বলে তাড়াতাড়ি অপারেশন শুরু করতে। মিনিস্টারের কথায় তাড়াতাড়ি ডাক্তার অপারেশন শুরু করে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। মিনিস্টার জিজ্ঞাসা করে, উনি কি ঠিক আছে? ডাক্তার বলে, হ্যাঁ উনি একদম ঠিক আছে। যেটা শুনে মিনিস্টার এবার অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশির চোটে ডাক্তারকেই চুমো দিয়ে বসে। মিনিস্টার যখন সেখান থেকে যেতে থাকে তখন সেখানে সুরিয়া চলে আসে। সুরিয়াকে দেখে মিনিস্টার বলতে থাকে, তুই তোর বাবাকে কিডন্যাপ করেছিস তাই না, আর এখন দোষ আমার ঘাড়ে চাপাচ্ছিস। সুরিয়া বলে, তুই একদম ঠিক ধরেছিস, আমি আমার বাবাকে কিডন্যাপ করেছি। আর এখন আগে আগে দেখ কি হয় তোর সাথে। 5 দিনের আগে তুই নিজের মাথা দেয়ালের সাথে টাকাবি আর বলবি কেন যে সুরিয়ার সাথে পাঙ্গা নিতে গেলাম। তখনই হঠাৎ করে সুরিয়া মিনিস্টারের সামনে হাত জোড় করতে শুরু করে আর বলে, স্যার আপনি তো আমার মাকে বাঁচিয়ে নিয়েছেন, এখন দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন। সুরিয়া মিনিস্টারকে ইশারা দিয়ে সামনে দেখতে বলে। মিনিস্টার তখন দেখতে পায় সামনে তো অনেকগুলো মিডিয়ার লোক চলে এসেছে। সুরিয়া নিজের নাটক কন্টিনিউ করতে থাকে। মিডিয়ার সমস্ত লোকরা মিনিস্টারকে চারদিক থেকে ঘিরে ধরে আর তাকে বলতে বলে যে সুরিয়ার বাবা কোথায় আছে, কিন্তু মিনিস্টার কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা সুরিয়ার বাবাকে দেখতে পাই যে তো গাজার কাছে ছিল। গাজা এতক্ষণে সুরিয়ার বাবাকে সবকিছু জানিয়ে দিয়েছে যে সুরিয়া তাকে বাঁচানোর জন্য আর নিজের মাকে বাঁচানোর জন্য কি কি করেছে। এতে সুরিয়ার বাবার তখন রাগ ভেঙে যায়। সে সুরিয়াকে কল করে আর বলে, এসব কিছু তুই আমাকে আগে কেন বলিসনি? সুরিয়া বলে, কারণ আমি আপনাকে চিন্তায় ফেলতে চাইনি। তখনই সেখানে ভানুমতি আর ওর বাবা মা চলে আসে। ভানুমতির বাবা তো এখানে সুরিয়ার উপর অনেক বেশি খুশি ছিল। সে বলতে থাকে, এমন জামাই পাওয়া তো ভাগ্যের বিষয়, তুমি তো শহরে সবার কাছে হিরো হয়ে গিয়েছো। ভানুমতি বলে, হিরো না, হাইপার হয়ে গিয়েছে। এটা বলে ও তো সবার সামনে সুরিয়াকে কিস করে, যেটা দেখে ভানুমতির বাবার তো এবার হার্ট অ্যাটাক এসে যাওয়ার পালা। সে বলতে থাকে, আমি তো ভাবতাম যে আমার জামাই হাইপার, কিন্তু আমার মেয়ে তো সুপার হাইপার। তবে এতক্ষণে শহরের লোক তো মিনিস্টারের উপর অনেক বেশি ক্ষেপে গিয়েছিল। তারা সবাই আন্দোলন শুরু করে দেয় যে মিনিস্টারকে পদত্যাগ করতে হবে, তার সাথে সুরিয়ার বাবা কোথায় আছে এটাও বলতে হবে। এগুলো দেখে মিনিস্টারের মাথা তো পুরো নষ্ট হয়ে যায়, কারণ তার কাছে তো সুরিয়ার বাবা নেই। মিনিস্টারের চামচা তাকে বলে, এখন প্রাণ নিয়ে এখান থেকে পালানোই আমাদের জন্য শ্রেয় হবে।
মিনিস্টার তখন নিজের ওই লোককে নিয়ে সোজা গাজার বাড়িতে চলে যায়। গাজা তো তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা সুরিয়ার বাবা তো এখানেই আছে। মিনিস্টার সেখানে দেয়ালে নিজের মাথা ঠেকাতে শুরু করে আর বলতে থাকে কেন যে সুরিয়ার সাথে পাঙ্গা নিতে গেলাম। আর সিন এখানেই কাট হয়। আমরা সুরিয়াকে দেখতে পাই, ওর কাছে মিনিস্টারের কল আসে। মিনিস্টার ওকে বলে তোর বন্ধু গাজা আর তোর বাবা দুজনেই আমার কাছে আছে। কি ভেবেছিলি যে তোর বাবাকে এভাবে লুকিয়ে রাখবে আর আমি খুঁজে পাবো না? ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে মিনিস্টার তো ওই সময়ই সেখানে সুরিয়ার বাবাকে দেখে নিয়েছিল। মিনিস্টার সুরিয়াকে বলে যদি নিজের বাবাকে বাঁচাতে চাস তাহলে মিডিয়া সকলের সামনে স্বীকার কর তোর বাবাকে আমি নয় বরং তুই কিডন্যাপ করেছিলি। যদি 30 মিনিটের মধ্যে এই কাজটি তুই না করিস তাহলে তোর বাবাকে আর জীবিত পাবি না। এটা বলে মিনিস্টার ফোন কেটে দেয়। মিনিস্টার সুরিয়ার বাবাকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে সে শপিং মল বানাতে চেয়েছিল। সুরিয়ার বাবা বলে আপনি আবারও সুরিয়ার সঙ্গে পাঙ্গা নিয়ে ভুল করলেন। সুরিয়া যে করেই হোক আমাকে খুঁজে নেবে, আর যদিও বা আপনি আমাকে মেরে ফেলেন তাহলে ভাবুন যে এখন সুরিয়ার জন্য আপনার এই অবস্থা, যদি আমি মারা যাই তাহলে আপনার তখন কি অবস্থা হবে। মিনিস্টার রেগে যায় আর বলে তোর হাতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। যদি সুরিয়া এর মধ্যে কাজ না করে তাহলে তোর মৃত্যু নির্ঘাত। আর তুই এখন বকবক করা বন্ধ কর, কারণ সুরিয়া কখনো জানতেই পারবে না যে তোকে নিয়ে আমি এখানে এসেছি। তবে মিনিস্টারের এই কথা বলার সাথে সাথে সেখানে সুরিয়া হাজির হয়ে যায়। সুরিয়া সেখানে এসে মিনিস্টারের লোকেদেরকে ইচ্ছা মতো ধোলাই করে। এরপরও মিনিস্টারের দিকে এগোতে শুরু করে। গাজা তখন সুরিয়ার হাতে একটি বন্দুক তুলে দেয়, যেটা সুরিয়া আবার ইচ্ছা করে মিনিস্টারের দিকে ছুঁড়ে মারে। এতে মিনিস্টার ওই বন্দুক হাতে নিয়ে সোজা সুরিয়ার বাবার মাথায় ধরে। সুরিয়া বলতে থাকে প্লিজ স্যার আমার বাবাকে ছেড়ে দিন, আমি মিডিয়ার সামনে এটা স্বীকার করব যে সব দোষ আমার। তখন আমাদেরকে দেখানো হয় যে আসলে ওখানে মিডিয়ার লোক চলে এসেছিল, যার কারণে সুরিয়া ইচ্ছা করে ওই বন্দুকটি মিনিস্টারের হাতে দিয়েছিল। মিনিস্টার যখন পিছন দিকে ফিরে এটা দেখতে পায় তখন অনেক বেশি অবাক হয়ে যায়। ততক্ষণে পুরো শহরের লোক এটা জানতে পেরে গিয়েছিল। সবাই মিলে তো মিনিস্টারকে ইচ্ছা মতো গালি দিচ্ছিল আর ওকে এক্ষুনি পদত্যাগ করতে বলছিল। তখন সোজা সিএম এর কাছ থেকে মিনিস্টারের কাছে কল আসে। সিএম মিনিস্টারকে বলে আর বেশি ঝামেলা না বাড়িয়ে পদত্যাগ করে দিতে। জনগণ এমনিতেই ক্ষেপে গিয়েছে, যদি এখনো ও রেজিগনেশন লেটারে সাইন না করে তাহলে হয়তো জনগণ ওকে মেরেই ফেলবে। এতে মিনিস্টার ভয়ে ভয়ে তখন রেজিগনেশন লেটারে সাইন করে দেয় আর ক্যামেরার দিকে তাকিয়ে বলে আজ একজন মিনিস্টার হওয়ার পরও একজন সরকারি কর্মকর্তার কাছে আমাকে এভাবে হেরে যেতে হলো। কেন যে সুরিয়ার সাথে পাঙ্গা নিতে গেলাম। মুভির শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় সুরিয়ার বাবা আজকে রিটায়ার করতে চলেছে। সে সবার সামনে স্পিচ দেয়। সুরিয়ার বাবা তখন সবার সামনে সুরিয়াকে স্টেজে ডাকে আর সবার সামনে বলে সুরিয়া যদি আজকে না থাকতো তাহলে কিছুতেই আমি এই জায়গা অবধি পৌঁছাতে পারতাম না। সবাই মিলে তখন ওদের জন্য হাততালি দেয়। আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়। আশা করি এই মুভিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।